ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা শুরু করছিলাম। প্রথম ক্লাসে আমরা বেসিক কিছু ইকুয়েশন এবং তার জন্য আমাদের যে রেকটিফায়ারের সার্কিট, এই রিলেটেড বেসিক হাফ ওয়েভ রেকটিফায়ারের, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ফর্ম এবং সেই রিলেটেড একটা অঙ্ক আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারেরই লোড এইবার সিম্পল রেজিস্টিভ লোড না হয়ে যদি একটা আর এর লোড হয়, অর্থাৎ রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড হয়, তাহলে এই সার্কিটটা কিরকম বিহেভ করবে। আর এর লোড পাওয়ার ইলেকট্রনিক্সে কিংবা ইলেকট্রিক্যাল সার্কিটে একটা আলাদা জায়গা রাখে, কারণ হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে কিংবা ইন্ডাস্ট্রিয়াল যেসব লোড আছে সেই লোডগুলা মেইনলি আর এর লোড। তো আচ্ছা, আমরা যদি একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের আর এর লোডের সার্কিটটা দেখি, তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি সার্কিট, যেখানে আমাদের সাপ্লাই সোর্স আছে, সে একটা ডায়োড আছে, আর লোড হিসেবে আমাদের আর আর এল রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স আছে। এখন যখন আমাদের এই সার্কিটটা ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে, তখন ধরে নেই যে ডায়োডটা আইডিয়াল, সো এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আমাদের এই ওভারঅল সার্কিটে কারশফের ল অ্যাপ্লাই করলে সেই কারশফের লটা দাঁড়াবে এরকম যে ভিএম সাইন ওমেগা টি সোর্স সমান সমান হচ্ছে গিয়ে লোডের ভোল্টেজ ড্রপ। তো লোডের ভোল্টেজ ড্রপ হচ্ছে গিয়ে আর আই আর এল ডিআই ডিটি। এখন এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য এই সলভের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে গিয়ে ফোর্সড রেসপন্স। তো এই যে সলিউশন আই এর যে সলিউশন, এই আই সলিউশনের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে ফোর্সড পার্ট আর একটা হচ্ছে গিয়ে ন্যাচারাল পার্ট, আইএফ আর আইএন। ওকে, সো আইএফটা কি? আইএফটা হচ্ছে গিয়ে ফোর্স রেসপন্স। ফোর্স রেসপন্সকে স্টেডি স্টেট রেসপন্সও বলে। স্টেডি স্টেট রেসপন্স মানে হচ্ছে যে যদি ডায়োডটা সবসময় অন থাকতো, তাহলে এই সার্কিটটা একটা সিম্পল আরএল সার্কিট হিসেবে কাজ করতো, যেখানে একটা এসি সোর্স আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কারেন্টটা স্টেডি স্টেটে যে কারেন্টটা, সেই কারেন্টটা হয়তো যে ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। সো এটার ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, আর ইম্পিডেন্স হচ্ছে গিয়ে জেড। আর যেহেতু এটা একটা ল্যাগিং সার্কিট, কারেন্টের অ্যাঙ্গেলের ভিতরে একটা ল্যাগ আসতো, এই জন্য সাইন ওমেগা টি মাইনাস থিটা। ওকে, সো জেড হচ্ছে গিয়ে সেই ইম্পিডেন্সটা, থিটার মান হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। এটা আমরা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যাল সার্কিটে এসি সার্কিট থেকে এই সলিউশনটা আমরা জানি। আর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরেকটা পার্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল পার্ট বা ট্রানজিয়েন্ট রেসপন্স। ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে সেই রেসপন্সটা যেটা সময়ের সাথে সাথে ডাই আউট হয়ে যায়। অর্থাৎ এখান থেকে যদি আমরা সোর্সটাকে সরায় নেই, তাহলে এই ইন্ডাকটেন্সের প্রভাবে যেই কারেন্টটুকু এক্সিস্ট করতো, সেই কারেন্টটাই হচ্ছে গিয়ে আমাদের কারেন্টের ন্যাচারাল রেসপন্স পার্ট। এই ন্যাচারাল রেসপন্স পার্ট বের করার জন্য হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ ভোল্টেজ সোর্সটাকে জিরো ধরে আমাদের যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। অর্থাৎ আর আই এল ডিআই ডিটি ইকুয়াল জিরো ধরলে যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া গেল, তার রেসপন্স হবে আমাদের সময়ের সাথে সাথে এই রেসপন্সটা ডাই আউট হয়ে যাবে, এটা এক্সপোনেনশিয়ালি ডাই হবে। এবং তার জন্য সলিউশন হচ্ছে যে এ ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার টাউ। এ হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যেটা ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করা যাবে, আর টাউ হচ্ছে কি আমাদের টাইম কনস্ট্যান্ট। আর এল সার্কিটের জন্য টাইম কনস্ট্যান্টের মান আমরা জানি এল বাই আর। ওকে, সো আমাদের ওভারঅল কারেন্টটা আর এল সার্কিটের জন্য ওভারঅল কারেন্টটা কিরকম হবে? ওভারঅল কারেন্টটা হবে আইএফ প্লাস আইএন। আইএফ এর মান আমরা বের করলাম ভিএম বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা, আর আইএন এর মান বের করলাম এ টু দি পাওয়ার মাইনাস টি ওভার টাউ। এখন যদি এ এর মানটা বের করতে চাই, তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা জানতে হবে আমাদেরকে।
ইনিশিয়াল কন্ডিশন ধরে নিলাম যে শুরুতে ইন্ডাক্টরটা এনার্জাইজ ছিল না। টাইম যখন 0, যখন থেকে আমরা টাইম কাউন্ট করা শুরু করছি, তখন টি ইকুয়াল 0 তে আই ইকুয়াল 0 ছিল। আচ্ছা, টি ইকুয়াল 0 সময় টি ইকুয়াল 0 তে আই ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমরা এখানে এই ইকুয়েশনে যদি আইটি যেটা, সেখানে টি ইকুয়াল 0 বসাই, তাহলে আই এর মান 0 হবে। টি ইকুয়াল 0 বসাইলে এখানে প্রথম পার্টের জন্য পাবো ভিএম ওভার জেড সাইন মাইনাস থিটা, আর দ্বিতীয় পার্টের জন্য পাবো a ইন্টু ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। তো ওভারঅল আমরা এখান থেকে a এর মানটা বের করে নিয়ে আসতে পারি। a ডান পাশে a কে নিয়ে গেলে বাম পাশে আমাদের থাকবে হচ্ছে গিয়ে মাইনাস ভিএম বাই জেড সাইন মাইনাস থিটা। সাইন মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে গিয়ে মাইনাস সাইন থিটা, সো মাইনাস মাইনাস কাটে গিয়ে আমাদের থাকবে হচ্ছে গিয়ে ভিএম বাই জেড সাইন থিটা। এর এই মানটা যদি আমরা আমাদের মূল ইকুয়েশনে ফেরত দেই, অর্থাৎ আইটি এর যেই এখানে আমাদের আইটি এর যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে যদি এর মানটাকে বসাই, তাহলে ভিএম বাই জেড সাইন থিটা এই টার্মটা এর জায়গায় চলে আসবে। ভিএম বাই জেড কে যদি আমরা কমন নেই, তাহলে ভিতরে থেকে যাবে সাইন ওমেগা টি মাইনাস থিটা সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার টাউ। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আই এর টাইমের সাপেক্ষে এই আই এর মানটা। এখন তোমরা জানো যে আমরা যখন গ্রাফ আঁকি, গ্রাফ আঁকার সময় কখনো কখনো টাইমের রেসপেক্টে এই ইয়েটা আঁকা হয়, ওয়েভ শেপগুলো আঁকা হয়, কখনো কখনো আবার এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আঁকলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। এখন একটা থিটা অ্যাঙ্গেল দিয়ে এখানে পাই 2 পাই এর ভিতরে যদি আমরা রেসপন্সটাকে আঁকি, তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ আমাদের যদি আমরা বলি যে লিড অ্যাঙ্গেল কত বা ল্যাগিং অ্যাঙ্গেল কত, প্লাস কোন মুহূর্তে কন্ডাকশনে আসতেছে, অ্যাঙ্গেলের রেসপেক্টে জিনিসটা বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের এই টি এর জায়গায় থিটার ইয়েটা বসাইতে হবে, রেসপন্সটা বসাইতে হবে। তো থিটা সমান সমান আমরা আবার জানি থিটা সমান সমান ওমেগা টি। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা ওমেগা টি না দিয়ে ওমেগা টি এর সাপেক্ষে যদি এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আই ওমেগা টি এর রেসপন্স হবে এরকম। অর্থাৎ জাস্ট থিটার সাপেক্ষে রেসপন্স, এখানে সাইন ওমেগা টি অলরেডি ওমেগা টি আকারে আছে, আর এখানে আরেকটা পার্ট হচ্ছে গিয়ে টি ওভার টাউ। তো হর এবং লব, নিউমারেটর ডিনোমিনেটর দুইজনকেই যদি ওমেগা টি এর দিয়ে ওমেগা দিয়ে গুণ করে দেয়, তাহলে এই পার্টটাও ওমেগা টি এর রেসপন্সে চলে আসে। এভাবে তাহলে আমরা ওমেগা টি এর সাপেক্ষেও ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি এবং ড্র করতে পারি। এখন যদি আমরা একটু ওয়েভ ফর্ম নিয়ে চিন্তা করি, লিনিয়ার সার্কিটের মানে পিওর রেজিস্টিভ সার্কিটের তুলনায় এই সার্কিটের ওয়েভ ফর্মটা কিছুটা ডিফারেন্ট। প্রথম কার্ভটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ, যেটা সেটা সাপ্লাই ভোল্টেজটা এরকম পাই পাই এ হাফ সাইকেল, আর পাই থেকে 2 পাই এ হচ্ছে গিয়ে নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, এভাবে কন্ডাকশন করতেছে। আচ্ছা, এখানে কারেন্ট যেটা, সেই কারেন্টটা আসলে যতক্ষণ পর্যন্ত ডায়োড কন্ডাকশনে থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্টটাও থাকবে। ডায়োড যদি অফ হয়ে যায়, তাহলে কারেন্টটা অফ হয়ে যাবে। যেহেতু এখানে ইন্ডাক্টর উপস্থিতি আছে, তোমরা জানো যে ইন্ডাক্টর এনার্জাইজড হয়। ইন্ডাক্টর এনার্জাইজড হওয়ার কারণে ইন্ডাক্টর তার ভিতর দিয়ে, যদিও তার অ্যাক্রসে ভোল্টেজ নেগেটিভ হয়ে যায়, এইখানে যদি আমাদের এখানে ভোল্টেজটা নেগেটিভ হয়ে যায়, সাপ্লাই ভোল্টেজ নেগেটিভ হয়ে যায়, তারপরেও ইন্ডাক্টর তার ভিতরে একটা ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট এক্সিস্ট করবে, কারণ ইন্ডাক্টর তার ভিতরে কারেন্টকে ইনস্ট্যান্টিনিয়াসলি চেঞ্জ হইতে দেয় না। ইন্ডাক্টর তার ভিতরে কারেন্টকে ইনস্ট্যান্টিনিয়াসলি চেঞ্জ হতে দিবে না। ফলে যেটা হবে যে আমাদের কারেন্টটা
পজিটিভ হাফ সাইকেল, ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের পরেও কিছু সময় সেটা এক্সিস্ট করবে। অর্থাৎ এই যে কারেন্টটা আমরা দেখতেছি আই নট, লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে, সেই কারেন্টটা পজিটিভ হাফ সাইকেল বাদেও ইন্ডাক্টরের এনার্জাইজড হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের এনার্জি ডাই আউট না হয়ে যাইতেছে, অর্থাৎ 0 থেকে পাই, এই পাই কন্ডাকশন সাইকেলের বাইরেও কিছু সময় সে কন্ডাকশন করবে ইন্ডাক্টরের এনার্জি ধরে রাখার কারণে। আচ্ছা, তাই এনার্জি ধরে রাখার প্রভাবটা আমরা সার্কিটে কিভাবে দেখতে পাবো সেটা পরের কার্ভগুলোতে একটু ইয়ে হবে, ভিজিবল হবে। তার মধ্যে ডিরেক্ট এই আউট ইয়েটা দেখতে পাবো, কারেন্টের সাথে ডিরেক্ট রিলেটেড হচ্ছে ভিআর, আই আর ভিআর, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, এই দুইজন একজন আরেকজনের সমানুপাতিক। সো আই এর শেপ যা হবে ভিআর এর শেপ তাই হবে, জাস্ট রেজিস্ট্যান্স দিয়ে গুণ, একটা মান দিয়ে গুণ হবে, অর্থাৎ কিছুটা স্কেলিং থাকবে কিন্তু শেপ সেম। তো দেখতেছো যে তোমরা এই আই নট তার যেই শেপ আর এই ভি আর যে তার শেপ, এই দুইটা একই। আচ্ছা, এরপরে কি, এরপরে আমরা আসি ভি নোটে। ভি নোটের ঘটনাটা কি? ভি নোটের ঘটনাটা হচ্ছে যে ভি নট আউটপুট ভোল্টেজ, তাই তো? এই যে এখানে এখানে যতক্ষণ আউটপুট পাচ্ছি ততক্ষণই আমাদের ভি নট উপস্থিত। এখন ডায়োড যতক্ষণ কন্ডাক্ট করবে, ডায়োড ততক্ষণই কন্ডাক্ট করবে যতক্ষণ পর্যন্ত তার ভিতর দিয়ে কারেন্ট ভোল্টেজের প্রভাবে হোক কিংবা ইন্ডাক্টরের প্রভাবে হোক, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার ভিতর দিয়ে কারেন্ট ফোর্স করা হবে ততক্ষণ পর্যন্ত ডায়োড কন্ডাক্ট করবে। এখন শুরুতেই যেটা বলে নিছি সেটা হচ্ছে যে ভোল্টেজ নেগেটিভ হয়ে যাওয়া সত্ত্বেও ইন্ডাক্টরের প্রভাবে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফোর্স করা হয়। এই কারণে আই নটটা ভিএম নেগেটিভ হয়ে যাওয়ার পরেও, সাপ্লাই নেগেটিভ হয়ে যাওয়ার পরেও ডায়োড কন্ডাকশনে থাকে কিছু সময়, যতক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের এনার্জি ডাই আউট না হয়ে যায়। সো এখন খেয়াল করে দেখো যে ডায়োড যদি কন্ডাকশনে থাকে, যতক্ষণ আই পজিটিভ ততক্ষণ ডায়োড আসলে কন্ডাকশনে আছে। যতক্ষণ ডায়োড কন্ডাকশনে আছে তখন ডায়োডকে আমরা শর্ট সার্কিট ধরে নিই, তখন আসলে ভি নট ভোল্টেজ যা আর ভিএস সেম। অর্থাৎ এখানে যদি তুমি ভোল্টমিটার দিয়ে মাপো তাহলে ভিএস এর ভোল্টেজটাই ভি নট হিসেবে দেখতে পাবা। তাহলে ভিএস এর ভোল্টেজটা কিরকম? এই সময়ের জন্য যতক্ষণ ডায়োডটা কন্ডাকশনে আসে ভিএস এর ভোল্টেজ শেপ যা, আমার দেখো আউটপুটের ভোল্টেজ শেপও তাই। ভিএস যতক্ষণ পজিটিভ আছে ততক্ষণ আউটপুট পজিটিভ, ভিএস নেগেটিভ হয়ে গেছে আউটপুটও নেগেটিভ হয়ে গেছে। ভি নটে আমরা তাহলে এরকম একটা শেপ দেখতে পাবো। এটা অবভিয়াস, কারণ ভিএস আর ভি নট এরা একজন আরেকজনকে হুবহু ফলো করবে। বাকি থাকলো আমাদের ভিএল, ইন্ডাক্টরের ভোল্টেজ। ইন্ডাক্টরের ভোল্টেজের জন্য আমরা আমাদের সূত্রতে চলে যাই, ভিএল সমান সমান এল ডিআই ডিটি। ইন্ডাক্টরের ভোল্টেজ কিংবা ক্যাপাসিটরের কারেন্ট বের করা, কারেন্টের ওয়েভশেপ আঁকার সময় একটু সূত্রটা সামনে রাখবা, তাহলে আঁকতে সুবিধা হবে। তাহলে এখানে ডিটারমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে কি আমাদের ডিআই ওভার ডিটি। স্লোপ, যতক্ষণ পর্যন্ত স্লোপ পজিটিভ থাকে অর্থাৎ বাড়তে থাকে ততক্ষণ পর্যন্ত ভিএল থাকবে পজিটিভ। স্লোপ বাড়তে থাকলে, এটা বাড়তে থাকলে পজিটিভ পাবো। আর যদি স্লোপ ডাউনওয়ার্ড হয় অর্থাৎ কার্ভটা যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকে তাহলে ভিএল পাবো নেগেটিভ। এটা হচ্ছে সহজ হিসাব। তাহলে আমরা আয়ের দিকে তাকাই। আইটা এখানে এই পর্যন্ত এসে বাড়ছে, বাড়ার পরে আস্তে আস্তে কমা শুরু করছে। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের আই যেটা, আমাদের এল এর ভিতর দিয়ে কারেন্ট যেটা, সেটা যতক্ষণ পর্যন্ত বাড়তেছিল ততক্ষণ পর্যন্ত ভিএল আসলে পজিটিভ সাইকেলে ছিল। এই যে দেখো এই পর্যন্ত, এইখান পর্যন্ত একটা এক নির্দিষ্ট রেঞ্জ যদি আমরা ধরে নিই,
তাহলে ওই পর্যন্ত ম্যাক্সিমামে যখন পৌঁছায় গেছে তখন ভিএল আসলে ডিআইআইডিটি তার ম্যাক্সিমামে পৌঁছায় গেছে, সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, সর্বোচ্চ মানে পৌঁছায় গেলে স্লোপ জিরো হয়ে যায়, স্লোপ জিরো হয়ে গেলে ভিএল জিরো হয়ে যাবে। এই ভিএল এই মুহূর্তে জিরো হয়ে গেছে কারণ তখন আই তার সর্বোচ্চ মানে পৌঁছে গেছে। ঠিক আছে, এরপরে কি হয়ে গেছে, এরপরে আই আস্তে আস্তে কমা শুরু করছে, কমা শুরু করতেছে মানে স্লোপ নেগেটিভ, স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে ডিআই বাই ডিটি নেগেটিভ, ডিআই বাই ডিটি নেগেটিভ হলে ভিএল নেগেটিভ হয়ে যাবে, ভিএল নেগেটিভে পৌঁছায় গেছে। যখন আই জিরো হয়ে গেছে তখন আসলে এটার ভিতরে কারেন্টই জিরো, কারেন্টটি জিরো হয়ে গেলে আসলে আলটিমেটলি ভিএল জিরোতে পৌঁছায় যাবে। এই পয়েন্টে এসে আমাদের ভিএল জিরোতে পৌঁছায় যাবে, অর্থাৎ আই জিরোতে পৌঁছায় গেছে মানে আমার ডায়োড ডায়োড আর কন্ডাক্ট করতেছে না, এই লুপটা ওপেন হয়ে গেছে। এই লুপটা ওপেন হয়ে গেলে আসলে ভিএল সেটা ইয়ে হয়ে যাবে, সে তার অস্তিত্ব হারায়। সো এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে তোমরা জানো যে যদি পিরিয়ডিক ওয়েভ হয় তাহলে ভিএল যেটা কোনো একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম যুক্ত কোনো একটা সার্কিটে ভিএল যেটা তার ইন্টিগ্রেশন পুরা সাইকেলের জন্য তার ইন্টিগ্রেশনের মানটা জিরো হয়। এটা আমরা শুরুর দিকে যখন আমরা একটু বেসিক প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, একটা লেকচারই আছে এটার উপর, পাওয়ার, তারপরে রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাক্টরের ভিতরে পাওয়ার কেমন, ক্যাপাসিটরের ভিতরে পাওয়ার কেমন, ওই স্লাইডগুলো যদি একটু কনসাল্ট করো তাহলে দেখতে পাবা যে ভিএল যেটা মানে ইন্ডাক্টরের যে ভোল্টেজ, এটা পুরো টাইমে ইন্টিগ্রেট করলে জিরো হবে, অর্থাৎ এটার পজিটিভ হাফ সাইকেলের এরিয়া এবং নেগেটিভ হাফ সাইকেলের এরিয়া এই দুইটা সেম হবে। সো এখানে যে এরিয়া, উপরের পার্টের যে এরিয়া, এই এরিয়াটুকু আর নিচের নেগেটিভ পার্টের জন্য যে এরিয়া, এই দুইটা এরিয়া সেম হবে। তো এইভাবে ভিএলটা ইয়া হবে, মানে তার ওয়েভ শেপকে ফর্ম করবে যেন পজিটিভ এবং নেগেটিভ পোর্শনের এরিয়াটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে। সো এই সাইকেলটা রিপিট হবে। হ্যাঁ, এখন এখানে দেখা যাইতেছে যে হাফ সাইকেলের পরেও ডায়োডটা কন্ডাকশনে আছে। সো ডায়োডটা এই পাই অ্যাঙ্গেল পর্যন্ত তো কন্ডাক্ট করছে, তারপরে আরো কিছুক্ষণ কন্ডাক্ট করছে, আরো কিছুক্ষণ কন্ডাক্ট করার পরে ততক্ষণ পর্যন্ত ডায়োড শর্ট সার্কিট ছিল, এরপরে গিয়ে ডায়োডটা ওপেন সার্কিট হয়ে গেছে। ডায়োড যখন ওপেন সার্কিট হয়েছে তখন ডায়োডের অ্যাক্রসে আসলে ভোল্টেজ আমরা দেখতে পাবো, এখানে যদি পজিটিভ নেগেটিভ ধরি তাহলে তখন আসলে নেগেটিভ হাফ সাইকেলে পৌঁছায় গেছে আমার সার্কিট এই সাপ্লাই নেগেটিভ হাফ সাইকেলে পৌঁছায় গেলে এতটুকু সময়ের জন্য এই বিটা নামে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই বিটা অ্যাঙ্গেল থেকে পরবর্তীতে 2 পাই, অর্থাৎ পরবর্তী পজিটিভ হাফ সাইকেল শুরু হওয়ার আগ পর্যন্ত ভোল্টেজের শেপ যা আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ তাই, ততক্ষণের জন্য এই আমার ওই সময়টুকুর জন্য আমার ভোল্টেজের শেপটা এরকম, ঠিক সেই শেপটাই আমরা ডায়োডের অ্যাক্রসে যদি আঁকি তাহলে আমরা ডায়োডের ভোল্টেজটা পেয়ে যাব। ডায়োডের ভোল্টেজের ওয়েভ ফর্ম হবে এরকম। তো এই হচ্ছে কি আমাদের কার্ভ আঁকার পদ্ধতি, কিভাবে আমরা ওয়েভ ফর্মগুলো আঁকতে পারি। এই কার্ভগুলাই মানে এই নীতি ফলো করলে, যেখানে যে ইয়েগুলো বললাম, প্রিন্সিপালগুলো বললাম, বেসিক প্রিন্সিপালগুলো বললাম, সেই ইয়ে যদি ফলো করো তাহলে যে কোনো আরএল সার্কিটের ইয়ে ওয়েভ ফর্মগুলো আঁকা সহজ হবে। এখন এখানে একটা অ্যাঙ্গেল আছে বিটা, এই অ্যাঙ্গেলটা একটু জানা দরকার যে কখন এই অ্যাঙ্গেলটা অকার করবে। আমরা দেখতেছি যে ডায়োড ফরওয়ার্ড বায়াস আছে পাই রেডিয়ানের চেয়ে বেশি টাইম ধরে, এবং সোর্স নেগেটিভ হয়ে যাওয়ার পরেও কন্ডাকশনটা কিছু সময় ধরে এক্সিস্ট করতেছে।
সো যেই মুহূর্তে গিয়ে কারেন্টটা জিরোতে পৌঁছায় গেছে, সেই মুহূর্তে গিয়ে ডায়োডটা টার্ন অফ হয়েছে। এবং এই প্রথমবার শূন্য থেকে এই কারেন্ট জিরো হওয়া পর্যন্ত যতখানি পর্যন্ত ডিউরেশন আছে, এই অ্যাঙ্গেলের এই ডিউরেশনটাকে বলে এক্সটিংশন অ্যাঙ্গেল। এক্সটিংশন অ্যাঙ্গেলকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। সো যদি আমরা বিটা এর ভ্যালু জানতে চাই, তাহলে আমাদের এই যে আই ওমেগা টি এর যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে ওমেগা টি সমান সমান বিটা বসাইতে হবে। ওমেগা টি সমান সমান যদি বিটা আমরা বসাই, তাহলে আমরা পাবো ভিএম ওভার জেড সাইন বিটা মাইনাস থিটা সাইন থিটা ই টু দি পাওয়ার বিটা মাইনাস ওমেগা টাউ ইকুয়াল জিরো। ইকুয়াল জিরো কারণ হচ্ছে যে বিটা যখন অ্যাঙ্গেল বিটা হয়ে গেছে, তখন আসলে কারেন্ট শূন্য হয়ে গেছে। অ্যাঙ্গেল বিটা হলে কারেন্ট শূন্য হলে আই বিটা সমান সমান আসলে জিরো। এটা একটা ইকুয়েশন, এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ওমেগা আমাদের জানা আছে, থিটাটা আসলে আর এল এর মানের উপর ডিপেন্ড করতেছে, সাইন বিটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা আছে। এগুলাকে আসলে নর্মালি সলভ করা যায় না, এগুলাকে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল মেথডে সলভ করতে হয়। নিউমেরিক্যাল মেথডে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন ইটারেশন, তারপরে নিউটন রাপসন মেথড, তারপরে সেকেন্ড মেথড, এরকম বিভিন্ন মেথড আছে। তো ওই যে কোনো একটা মেথডে কোড লিখে এগুলাকে সলভ করতে হয়, এটা একটা ইকুয়েশন সলভ করতে হয় বারবার কয়েক ধাপে ধাপে ইয়ে করে, তারপরে ইটারেশন করে, তারপরে এই সলিউশনটা বের হয়। সেখান থেকে তোমরা বিটার সলিউশন বের করা যাবে। যখন অন্য মানগুলা সব জানা আছে, তখন বিটার মান দিয়ে সলভ করা যাবে। তো বিটার মান যখন সলভ হয়ে যাবে, তখন আমাদের আই ওমেগা টি যেটা, সেটার একটা আরএল সার্কিটের জন্য আই ওমেগা টি এর সলিউশন হচ্ছে গিয়ে, যখন ওমেগা টি এর মানটা শূন্য থেকে বেটা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডায়োড কন্ডাকশনে আছে, ততক্ষণ পর্যন্ত এটার আই এর মান হচ্ছে গিয়ে ভিএম বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা সাইন থিটা ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি মাইনাস ওমেগা টাউ। আর যখন ডায়োড কন্ডাকশনের বাইরে চলে গেছে, তখন এটা ওপেন সার্কিট হলে তার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে জিরো। এই হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড যদি থাকে হাফ ওয়েভ রেকটিফায়ারে, তার জন্য ইকুয়েশন গুলো হচ্ছে এরকম। আরেকটা কেস আমরা বিবেচনা করতে পারি, যেটা প্র্যাকটিক্যাল নেচারের সাথে যায়, খুব প্র্যাকটিক্যাল একটা সার্কিট। সেটা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ আর এল অ্যান্ড সোর্স লোড। তার মানে ব্যাপারটা এরকম যে আমার একটা ডিসি সোর্স আছে এবার লোড হিসেবে, সেই সোর্সটাকে আমরা একটা এসি সোর্স থেকে পাওয়ারাইজড করব। তো সাপ্লাইং পাওয়ার টু এ ডিসি সোর্স ফ্রম অ্যান এসি সোর্স। এখন ডিসি সোর্স হলে তো কারেন্টের প্রবাহ একমুখী থাকতে হবে, এই কারণে আসলে ডায়োডের দরকার আছে। আর ব্যাটারির নিজস্ব রেজিস্ট্যান্স আছে, প্লাস হচ্ছে কি আমাদের সার্কিটের ইন্ডাকটেন্সও আছে। তো ওভারঅল একটা হাফ ওয়েভ রেকটিফায়ারকে আমরা যদি এইরকম একটা সার্কিটে কানেক্ট করি, যে ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, তার সাথে একটা ডিসি সোর্স লোড হিসেবে কানেক্টেড আছে, তাহলে আমার ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে, কিংবা সলিউশন গুলা কারেন্ট ভোল্টেজের ওয়েভ ফর্ম আমরা কিরকম পাবো। তো ইনিশিয়াল কারেন্ট প্রথমে জিরো ধরে নেওয়া হলো, অর্থাৎ শুরুতে সবাই ডি এনার্জাইজড অবস্থায় ছিল, ডায়োড অফ ছিল। এরপরে যখন আমরা সাপ্লাই ভোল্টেজ অন করে দিছি, তখন ডায়োড কন্ডাকশনে আসছে। তাহলে এই হচ্ছে কি আমাদের সাপ্লাই ভোল্টেজ, হ্যাঁ। আর এটা হচ্ছে কি আমাদের ডিসি যেই লোডটা আছে, সেই ডিসি
লোডে যে ডিসি সাপ্লাইটা আছে সেই ডিসি সাপ্লাইয়ের ভোল্টেজ হচ্ছে কি এটা কনস্ট্যান্ট ভোল্টেজ। যদি ধরে নেওয়া হয় যে এখন ডায়োড কখন কন্ডাকশনে আসবে, ডায়োড কন্ডাকশনে আসবে যদি এটার অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোডের ভোল্টেজের চেয়ে বেশি হয়, তখন ডায়োড কন্ডাকশনে আসবে। তার মানে যতক্ষণ পর্যন্ত এসি এর ভোল্টেজটা ডিসি এর ভোল্টেজকে এক্সিট না করতেছে, এই ভোল্টেজটা চেয়ে বেশি না হচ্ছে এসি ভোল্টেজ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে ডায়োড কন্ডাকশনে আসবে না, কারেন্ট পাস হবে না। তার মানে কখন এটা হবে, যখন এই এসি ভোল্টেজটা আমার ভিডিসি এর সমান হবে বা তার চেয়ে বেশি হবে, তখন আমাদের ডায়োড অন হবে, টার্ন অন হবে। তো সেই মোমেন্টটা আসলে খুঁজে বের করতে হবে। ধরে নিলাম যে যখন ওমেগা টি সমান সমান আলফা, তখন ভিএস সমান সমান হচ্ছে গিয়ে ভিডিসি। তাহলে ভিএস এর মান তখন কত, আলফা অ্যাঙ্গেলে ভিএস এর মান হচ্ছে গিয়ে ভিএম সাইন ওমেগা টি এর জায়গায় বসাইতে হবে আলফা, এবং ওই মুহূর্তে ভিএস সমান সমান হচ্ছে ভিডিসি। তো আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স ভিডিসি মাইনাস ওভার ভিএম। তো ভিডিসি এর মান আমাদের জানা আছে, এবং ভিএম মানে সাইন ওয়েভ সাপ্লাই এর ম্যাক্সিমাম ভ্যালু যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা আলফা অ্যাঙ্গেলটা ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। ওই অ্যাঙ্গেলে আমাদের ডায়োড কন্ডাক্ট করা শুরু করবে, অর্থাৎ তখন থেকে আমাদের কারেন্ট পাস হবে। তো এবার কারেন্ট পাস হয়ে আবার আগের মতোই, যেহেতু এটা আরএল লোড, আরএল এর ভিতর দিয়ে আমাদের কারেন্ট পাস হবে, এবং এটা পাই এর পরেও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা কন্ডাকশনে থাকবে। সেই কন্ডাকশন অ্যাঙ্গেলটা এক্সটেনশন অ্যাঙ্গেল, যেটাকে আমরা বিটা লিখলাম। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেটা দুইটা সলিউশন থাকবে। সেই দুইটা সলিউশন হচ্ছে গিয়ে ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স। আগের মতোই ফোর্স রেসপন্সের শেপটা হবে এরকম, ভিএম বাই জেড। এখানে আগে তোমরা ইয়েটা লিখে নিবা, কার্শফের লটা লিখে নিবা। কার্শফের ল এখানে হবে ভিএম সাইন ওমেগা টি আই আর এল এল ডিআই ডিটি প্লাস ভিডিসি। এবং ফোর্স রেসপন্সের জন্য আমাদের সার্কিট হচ্ছে এটা, আর ন্যাচারাল রেসপন্সের জন্য আমাদের সার্কিট হচ্ছে গিয়ে এটা। সরি, ফোর্স রেসপন্সেরই দুইটা পার্ট আছে। ফোর্স রেসপন্সের দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে গিয়ে আরএল এর জন্য পার্ট, আর একটা হচ্ছে গিয়ে ভিডিসি এর জন্য পার্ট। আরএল এর পার্টের জন্য ফোর্স রেসপন্সের সলিউশন হচ্ছে গিয়ে এটা ভিএম বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা, অর্থাৎ স্টেডি স্টেটে যদি শুধু আরএল থাকতো তাহলে স্টেডি স্টেটে এটার সলিউশন হতো এরকম। আর যদি শুধু ভিডিসি থাকতো তাহলে এটার স্টেডি স্টেটে এটার সলিউশন হতো ভিডিসি বাই আর। এই দুইটাকে যোগ করলে সুপারপজিশন থিওরেম অনুযায়ী এই দুইটা আলাদা আলাদা সার্কিট হিসেবে কনসিডার করা যায়। সো সুপারপজিশন করে দুইটা কারেন্টে যোগ করলে আমরা ফোর্স রেসপন্সটা পাবো। আর ন্যাচারাল রেসপন্স আগের মতোই, যদি সোর্সগুলো বাদ দিয়ে শুধু এল এর যে এনার্জাইজ কন্ডিশন, সেই এনার্জাইজ কন্ডিশন থেকে সিগন্যাল ডাই আউট হওয়া পর্যন্ত কারেন্ট আমার আগের মতোই, আই এন সমান সমান এ টু দি পাওয়ার মাইনাস টি বাই টা। সো এখন ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স এই দুইটাকে যোগ করলে টোটাল কারেন্টের মানটা পাবা আগেরটার মতোই, শুধু একটা এক্সট্রা টার্ম আসছে, সেটা হচ্ছে গিয়ে মাইনাস ভিডিসি বাই আর। তো আমরা যদি ওমেগা টি এর সাপেক্ষে রেসপন্সটাকে প্রকাশ করি, তাহলে আই এর মানটা আলফা বিটা, যখন আলফা থেকে বিটা পর্যন্ত আমাদের আই এর অস্তিত্ব থাকে, তো সেই সময়ের ভিতরে আমরা কারেন্টের এই ওয়েভশেপটা পাবো। আর বাকি সময়ের জন্য আমাদের ডায়োড কন্ডাকশনে থাকে না, এই কারণে আই সমান সমান 0 পাওয়া যাবে। এই ইকুয়েশন সলভ করলে এ এর মান পাওয়া সম্ভব। এই ইকুয়েশন সলভ করলে এ এর মান পাওয়া সম্ভব। এখানে আই ওমেগা টি সমান সমান 0 বসাও যদি, তাহলে এ এর মান বের হয়ে আসবে। আই ওমেগা টি যখন 0, তখন টি আসলে 0, তখন টি যদি 0 হয় তাহলে আমাদের এ এর মান পাওয়া যাবে এই ইকুয়েশনে যা দেখতেছো তাই। আচ্ছা, এর মান ইয়ে করতে পারো, সাবস্টিটিউট করতে পারো। সাবস্টিটিউট করলে আই ওমেগা টি এর একটা কমপ্লিট সলিউশন পাওয়া যাবে। এখানে আরো দুইটা মানের আমাদের দরকার হইতে পারে। একটা হচ্ছে কি আমাদের
অ্যাবজর্ব পাওয়ার কতখানি, রেজিস্টরে কতখানি পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে বা রিয়েল পাওয়ার কতখানি এই সিস্টেমে। রিয়েল পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে আগে আইআরএমএস টা জানতে হবে। এখন এটা আসলে আইটা কিন্তু পিওর সাইন ওয়েভ না, আইটার ভিতরে আসলে এক্সপোনেনশিয়াল পার্ট আছে, সাইন ওয়েভ পার্ট আছে, আবার ডিসি থাকলে ডিসি পার্টও আছে। তো আই এর যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে কন্ডাকশনের টাইমের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি, কন্ডাকশন শুরু হয়েছে হচ্ছে কি আলফা টাইম থেকে বিটা টাইম পর্যন্ত, শেষ হয়েছে বিটা টাইমের ভিতরে, আই কে স্কোয়ার করে আলফা বিটা এর ভিতরে ইন্টিগ্রেট করে পুরো কন্ডাকশন অ্যাঙ্গেল অর্থাৎ 2 পাই দিয়ে ভাগ করলে তার রুট ওভার নিলে যেটা পাওয়া যাবে সেটা হবে আমার এই সার্কিটের জন্য আইআরএমএস। আর যদি আমরা অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই, অর্থাৎ ডিসি সোর্স কতখানি পাওয়ার অ্যাবজর্ব করছে, ডিসি সোর্সের পাওয়ার হবে হচ্ছে গিয়ে অ্যাভারেজ কারেন্ট গুণ ডিসি সোর্সের ভোল্টেজ। অ্যাভারেজ কারেন্ট বের করার সূত্র হচ্ছে যে যতক্ষণ কন্ডাকশনে ছিল ততক্ষণের জন্য ইন্টিগ্রেট করে পুরো টাইম ইন্টারভাল দিয়ে ভাগ করা। সো অ্যাঙ্গেলের রেসপেক্টে আলফা থেকে বিটা অ্যাঙ্গেল পর্যন্ত সে কন্ডাকশনে ছিল, তাকে পুরো অ্যাঙ্গেলের ডিউরেশন অর্থাৎ 2 পাই দিয়ে ভাগ করলে অ্যাভারেজ কারেন্ট পাওয়া যাবে। সো ওভারঅল কনজিউম পাওয়ার হচ্ছে মানে এসি সাপ্লাই কতখানি পাওয়ার সাপ্লাই দিচ্ছে আর লোড কতখানি পাওয়ার কনজিউম করতেছে, এই দুইটার যোগফল হচ্ছে গিয়ে টোটাল সাপ্লাইড পাওয়ার। সো টোটাল সাপ্লাইড পাওয়ার হচ্ছে আসলে আমার রেজিস্ট্যান্স কতখানি পাওয়ার কনজিউম করছে সেটা, আর হচ্ছে গিয়ে ডিসি সোর্স কতখানি পাওয়ার কনজিউম করছে সেটা। আর বেসিক যে আলোচনা ছিল আমাদের একদম শুরুর দিকে কিছু ইন্ডাক্টরের ক্যাপাসিটরের আলোচনা করছিলাম, সেখান থেকে আমরা জানি যে ইন্ডাক্টরের ভিতরে অ্যাভারেজ কনজিউমড রিয়েল পাওয়ার হচ্ছে 0। একইভাবে ক্যাপাসিটরেরও অ্যাভারেজ রিয়েল কনজিউম পাওয়ার হচ্ছে 0। এটা আমরা ওই লেকচারে অলরেডি আলোচনা করছি। এইভাবে এসি পাওয়ার ক্যালকুলেট করা যাবে বা সাপ্লাইড পাওয়ারটা ক্যালকুলেট করা যাবে, অথবা এভাবেও করতে পারো যে বি সাপ্লাই ভোল্টেজকে কারেন্টের মান দিয়ে গুণ করে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট গুণ করে তাকে আলফা বিটা টাইমের ভিতর ইন্টিগ্রেট করে 1/2 পাই দিয়ে ভাগ করলেও ওভারঅল কনজিউম পাওয়ার পাওয়া যাবে। তো এই রিলেটেড অঙ্ক বই করে দেয়া আছে, বই থেকে একটু অঙ্কটা প্র্যাকটিস করে নিবা, খুব সুন্দরভাবে করে দেয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবা আশা করি, যদি থিওরিটা ঠিক মতো বুঝে থাকো। সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দিও, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নাই ধরে নিচ্ছি।